এখন প্রকাশে আপনাদের স্বাগত। আজ ঈদের রাত, সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আছি আমি সেলিয়া সুলতানা। আজকের আলাপের বিষয় সমর্পণের সাধ্য। আমাদের সাথে আছেন আজকে লেখক এবং কলামিস্ট তিনি হাসান মামুন এবং আছেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন, এবং আমাদের সাথে যুক্ত হবেন সিলেট থেকে রাকিবুল রাফি, গাবতলী থেকে হাসিব বিল্লাহ এবং গুলিস্তান থেকে আসিফ ইকবাল। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই হাসান মামুনের কাছে যদি আমরা ঈদ মোবারক আপনাকেও এবং বেলায়েতকেও ঈদ মোবারক জানাচ্ছি। সেটি হচ্ছে ঈদের একটা অর্থনীতি আছে, আমরা রোজার ঈদ, কোরবানির ঈদ, এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখি। তো ঈদের অর্থনীতি আজকে চাঁদ রাত, যদি প্রথমেই হাসান মামুনের কাছে জিজ্ঞেস করি যে ঈদের আলো কতটুকু কার ঘরে পৌঁছালো? এই ঈদটা তো আসলে কোরবানি কেন্দ্রিক, কোরবানি ঈদ বলে এটাকে, একসময় বকরি ঈদ বলা হতো, তাই না? জি, বকরি কোরবানি একসময় বেশি ছিল এবং অনেকে মনে করেন এটা মানে সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটা প্রতীক ছিল যে বকরি বেশি হবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো এখনও কিন্তু বকরি মানে ছাগল কোরবানি যথেষ্টই হয়। যেমন গতবারের একটা হিসাব আমি দেখছিলাম যে গতবার বোধহয় 1 কোটির চেয়ে সামান্য বেশি কোরবানি হয়েছিল পশু। তো এর মধ্যে কিন্তু অর্ধেকের বেশি হচ্ছে ছাগল। আমরা কিন্তু এটা খেয়াল করি না, তাই না? আমরা মনে করি সব বোধহয় গরু, এবং সব গরু না। আমি একটি পরিসংখ্যানও দেখছিলাম, মহিষ কোরবানি হচ্ছে, এবারও হচ্ছে। মহিষের ব্যাপারে আকর্ষণ বেড়েছে, কেউ কেউ উট কোরবানি দিচ্ছে, গারল পালন হচ্ছে, তাই না? দেশে গারল কোরবানি হচ্ছে। এমনকি আমি অনলাইনে দেখলাম যে চট্টগ্রাম বেল্টে গয়াল নামে একটা গরু, জাতীয় গরুই, বন্য গরু, এটা পালন হচ্ছে এবং এটাও বিক্রি হচ্ছে এবং এর নাকি একটা বাজার আছে। তো এটা একটু বিচিত্র দিকে আমরা যাচ্ছি আর কি। আগে তো এরকম ছিল না। যেমন গারল পালন হচ্ছে, গারলের খামার আছে আলাদা। তো এগুলো হয়তো বাড়বে। মেষ কোরবানিও হয়। তো গরু কোরবানি হয় অর্ধেক আর বাকি অর্ধেক। তো এবার কত কোরবানি হবে এটা একটা প্রশ্ন। এবার বলা হচ্ছে 1 কোটি 10 থেকে 20 লাখ পর্যন্ত কোরবানি হওয়ার একটা লক্ষ্যমাত্রা বলা হচ্ছে, প্রজেকশন করা হচ্ছে। কিন্তু বাস্তবে কতটা হবে এটা একটা প্রশ্ন আছে, কারণ আমরা তো একটা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আছি। জি, এবং গত 2 বছর ধরে এটা চলছে, তাই না? সেজন্যই আমি জিজ্ঞেস করলাম 15 মাস ধরে মূল্যস্ফীতি হচ্ছে 9% ওপরে এবং 10-এর কাছাকাছি। এটা হচ্ছে সরকারি হিসাব, যেটা নিয়ে বিতর্ক আছে, তাই না? মূল্যস্ফীতি মনে করা হয় যে তার চেয়েও বেশি। খাদ্য মূল্যস্ফীতি 12-15, কেউ কেউ বলে 20, তাই না? এবং গরিবের মূল্যস্ফীতি মনে করা হয় যে 20। যাই হোক, তো গরিব তো আর কোরবানি সেই অর্থে দেয় না বা দিতে পারে না, বা দেওয়ার কথাও না। ধর্মেও সেরকম নির্দেশনা নাই। যারা সমর্থবান তারাই কোরবানি দেবেন, এবং যারা এখান থেকে হজে গেছেন তারাও কোরবানি দেবেন, তাই না? জি। তো আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের দেশে একটা রীতি আছে, এটা আমাদের সুফি সাধকরা চালু করেছিলেন। সেটা হচ্ছে যে কোরবানির মাংস যেন 3 ভাগ হয়, প্রতিবেশীর জন্য 1 ভাগ, বেশ করে যারা কোরবানি দেবে না, দিতে সমর্থ না তাদের জন্য, এবং যারা দুস্থ তাদের জন্য 1 ভাগ, এবং ঘরে খাওয়ার জন্য 1 ভাগ। অনেকে পুরোটাই বিলিয়ে দিতে পারেন, তাতেও কোরবানি হবে না তা না, হবে। তো আমরা আশা করব যে এই রীতিটা কিছুটা দুর্বল হয়েছে আমার মনে হয়, আমার অবজারভেশনস। তবে কোথাও কোথাও এই রীতিটা আছে ভালোই, এবং এটার মধ্যে একটা সাম্যের চেতনা আছে। এবং সারা দেশের মানুষের যে আমিষের চাহিদা, আমিষের চাহিদা এটা একদিনে পূরণ হবে না। প্রোটিনের চাহিদা একদিনে পূরণ হবে না। যারা সারা বছর গরুর মাংস কিনে খেতে পারে না, তারা এক মৌসুমে যে হয়ে যাবে সেটা হবে না। সেটি হয়তো, কিন্তু এর ভেতর দিয়ে একটা সম্পর্ক, সম্প্রীতি, একটা একাত্মতা তৈরি হয়, ধর্মীয় অনুভূতি থেকে হোক আর সামাজিক একটি এটা বাধ্যবাধকতা থেকে হোক, কিছুটা আমাদের উপর থেকে নিচের দিকে একটু তাকানোর যে জায়গা সেটি তৈরি হয়। তো এই ঈদের একটা বিরাট তাৎপর্য হচ্ছে এখানে, এটা যদি হয়। এবং আমি মনে করি যারা সমাজে ইনফ্লুয়েন্সার বলে পরিচিত, যেমন হুজুররা, কিংবা যারা ওয়াজ করেন, তারাও যেন এটা বলেন
এটা বললে হয় কি একটা ইম্প্যাক্ট হবে সমাজে। আচ্ছা, যেহেতু হচ্ছে মানে এটা আমার পশু প্রত্যাশা। কোরবানি নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমার সহকর্মী হাসিব বিল্লাহ এই মুহূর্তে গাবতলী হাটে আছেন। হাসিব, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছিলেন যে এই ঈদে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অংশ সেটি হচ্ছে পশু কোরবানি। বিশেষ করে নিজের মধ্যে যে ধরনের বিশেষ করে যে পাপ বা অন্যায় এই জিনিসগুলো হচ্ছে দূরীভূত করার জন্য এবং আল্লাহর দিকে সমর্পণের কথা আমরা বলছি, সাধ্যের কথা বলছি। এবার হাটের অবস্থা কি দেখছেন? ঢাকা শহরের হাট অনেকটা আনপ্রিডিক্টেবল বলা যায়। গত 2-3 দিন থেকে আপনি এবং আমার সহকর্মী বেলায়েত হোসেনও কিন্তু এই জিনিসগুলো দেখেছি, একটু বলবেন। জি সেলিয়া, আসলে ধর্মীয় বিষয় তো মূলত ধর্মীয় বিষয় শুরুতেই তো গুরুত্ব পায় যে কোরবানির ত্যাগের মহিমা, ত্যাগের শিক্ষাটাই এখানে মূল বিষয়। কিন্তু আসলে আমরা যেটা গরুর বা পশুর হাটে এসে দেখি যে ক্রেতা বিক্রেতা এবং মধ্যস্বত্বভোগী সবাই কিন্তু তাদের নিজের স্বার্থে বা লোভ নানান কারণে দেখা যায় যে কেউ সুযোগের অপেক্ষায় থাকে দাম বাড়িয়ে দেওয়ার, মধ্যস্বত্বভোগী তারাও চেষ্টা করেন যে একটি কৃত্রিম সংকট তৈরি করার, এবং ক্রেতাদের মধ্যেও অনেককে দেখা যায় যে কখন দাম কমবে সেই সুযোগটাকে লুফে নেয়ার। আসলে এই যে সেই ত্যাগের শিক্ষাটা আসলে সেটা কতটা দেখা যায় এটা হাটে আসলে বোঝা যায়। আমরাও কিন্তু একটা প্রতিযোগিতা দেখছি। হ্যাঁ, আজকে যেহেতু সারাদিন আমরা সেটি কাভার করছি এই হাটের খবর, আমরা দেখতে পাচ্ছি যে আজকে গাবতলীর হাটে এখানে গতকালই কিন্তু বেশ বেচা বিক্রি হয়েছে। মূলত যারা ঢাকায় কোরবানি দেন তারা ঢাকায় যেহেতু বাড়িতে বা বাসায় পালন করার সুযোগ থাকে না, এই জন্য একদিন আগেই মূলত সেটা নিয়ে সবাইকে দেখান, যত্ন নেন, একদিন সেটি লালন পালন করেন সেই পশুটা। কিন্তু যখন দেখা যায় যে এই গত রাত কিন্তু ব্যাপক বেচা বিক্রি হয়েছে এই পশুর হাটে, তারপরে কিন্তু কৃত্রিম একটি সংকট তৈরি হয়েছিল। অনেক পশু তারপর থেকে আমরা দেখেছি যে মানিকগঞ্জ, কেরানীগঞ্জ, এদিকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং বিভিন্ন এলাকা থেকে আবার ঢাকায় এই গাবতলীর পশুর হাটে গরু প্রবেশ করতে শুরু করে, এবং আজকেও অনেকেই দেখা যাচ্ছে যে বেশি লাভের আশায় অনেকেই নিয়ে আসছেন। স্থানীয় যারা বাজারে গরু বিক্রি করার ইচ্ছা পোষণ করছিলেন তারা বেশি লাভের আশায় গাবতলীর পশুর হাটে নিয়ে এসেছেন। কিন্তু এখানে অবশ্য দেখা যাচ্ছে যেহেতু ক্রেতা আজকে কিন্তু তুলনামূলক কম, কারণ যারা কেনার তারা কিন্তু গতকালই কিনেছেন বা তার আগের দিন কিনে নিয়েছেন। আর আজকে অনেকেই একটু দাম কমার অপেক্ষায় ছিলেন, তারাই মূলত এসেছেন আজকে এসে এই চাঁদ রাতে, ঈদের রাতে এসে কিনে নিয়ে যাবেন। এটা যদি গাবতলীতেই আসছেন বেশিরভাগ ক্রেতা, কারণ আশেপাশের আরও যে অনেকগুলো হাট রয়েছে, বিশেষ করে যদি বলি উত্তরা রয়েছে, এদিকে তেজগাঁও আছে এবং একই সঙ্গে বসিলা বলি, হাজারীবাগ বলি, বেশিরভাগ ঢাকা শহরে 20টি হাটের বেশিরভাগেই পশু প্রায় কমে গেছে বা নেই বললেই চলে। কারণ বেশিরভাগ পশু যেহেতু আগেই বিক্রি হয়েছে, চাঁদরাতে কম থাকারই কথা স্বাভাবিকভাবেই। আমরা তারপরে দেখছি যে এখানে পশুর সংখ্যা কম, কিন্তু এই গাবতলীর এই পশুর হাটে আজকেও বেশ বেচা বিক্রি হবে। কিন্তু যেটি দেখতে পেয়েছি যে কম দামের পশু, যেটা 1 থেকে 2 লাখ টাকা দামের পশু। আমি আপনাকে এই প্রশ্নটি করতে চাইছিলাম যে এবার হাটে আমরা যেটি দেখেছি যে বড় কোরবানির পশুর সেরকম চাহিদা দেখা যাচ্ছে না। বিশেষ করে ক্রেতারা আগ্রহী হচ্ছে মাঝারি যে সাইজের যে গরুগুলো আছে সেগুলোর প্রতি। একটু বলবেন যে আবার বলা হচ্ছে দামও বেশি আছে। ক্রেতা বিক্রেতা এই নিয়ে কিন্তু দুদিকেই দুই ধরনের কথা আছে যে এই জায়গাটি আসলে কেন তৈরি হয়েছে। একটু বলবেন যে যারা বিক্রি করতে এসছেন খামারিরা, তারা কি কারণে হচ্ছে বলছেন যে তাদের আসলে খরচ বেশি হয়েছে তাই এই ধরনের দাম, আর ক্রেতা যারা আছেন তারা আসলে কেন বলছেন, তাদের পকেটের অবস্থাটা আসলে কেমন? আসলে মূল্যস্ফীতির ধাক্কা কিন্তু সব জায়গায় পড়েছে, ক্রেতার থেকে বিক্রেতা সবার পকেটে পড়েছে। যিনি আসলে বিক্রেতা তিনি আগে যেহেতু
বেশিরভাগ গ্রামের বাড়িতে পশু পালন করা হতো। মূলত পশু একটি হাল চাষের জন্য কৃষকরা পালন করতেন, কিন্তু এখন দেখা গেছে যে হাল চাষ তো আর নেই, কিন্তু মানুষ ঠিকই পশুটা পালন করেন, নিজে যা খাবার খান অতিরিক্ত খাবার পশুকে খাওয়ান এবং লালন পালন করে একটি বছরে যখন একটা পশু বিক্রি করেন ভালো একটা অঙ্কের আয় হয়, সেখান দিয়ে পরিবারের বড় কোনো একটি অবকাঠামো তৈরি করেন বা কিছু একটি কেনাকাটা করেন, সেটি অর্থের যোগান আসে, বড় একটি অর্থের। কিন্তু আসলে যারা বিক্রেতা বা যারা খামারি, তারা কিন্তু কৃষক থেকে খামারি হয়েছেন, কিন্তু তাদের কিন্তু উৎপাদন খরচ বেড়েছে, কারণ কৃষি জমির পরিমাণ কিন্তু দিন দিন অনেক কমে গেছে, যার কারণে ঘাস খাওয়াতে পারছেন না। আগে যেহেতু ঘাস খাওয়ানো হতো, এখন ঘাস খাওয়ানো অনেক কঠিন এবং পাওয়া যায় না, এবং দানাদার খাবার খাওয়াতে হয়। বিশেষ করে দানাদার খাবার করোনার পর থেকে দ্বিগুণ বেড়েছে, এবং গত বছরের থেকে এবছর বিক্রেতারা বলছেন খাদ্য পণ্যের দাম অনেক বেড়েছে, পরিবহনের দাম বেড়েছে, এবং একই সঙ্গে এই যে যারা কোরবানির জন্য ঢাকায় নিয়ে আসেন উত্তরবঙ্গ থেকে, তারা প্রতিটি গরুতে 5 থেকে 10 হাজার পর্যন্ত খরচ হয়, এবং যারা এই যে এত খরচ হয় এবং হাসিল খরচ যেখানে ঢাকায় লাখে 5,000 টাকা, অর্থাৎ 5% হাসিল খরচ। আসলে এই যে খরচের আকারটা কিন্তু বাড়তে আছে। আসলে যদি উৎপাদন খরচ যদি কমানো না হয়, যেসব পণ্যের দাম করোনার পর থেকে যে অদ্র খাদ্যমূল্য এই যে এত বেড়েছে, সেটা যদি কমানো না হয়, তাহলে কিন্তু খুব বেশি কম দামে তারা উৎপাদনও করতে পারবেন না, এবং ক্রেতাও খুব কম দামে কিন্তু আসলে সেই পণ্যটাও পাবেন না। আর যার কারণে এই বিক্রেতার মধ্যেও কিন্তু দেখা গেছে যে বেশি দামের পণ্যটা, বেশি দামের পশু, বিশেষ করে ফ্রিজিয়ান, শাহিওয়াল এগুলো না কিনে দেশি গরু কম দামে কিনতে আগ্রহ প্রকাশ করছেন, এবং সেটি কিন্তু এক প্রকার সংকটও দেখা দিচ্ছে, কারণ চাহিদার তুলনায় যোগান কম এখন এই হাটে। হাসিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু শুনছিলাম যে গোখাদ্যের দাম বেড়েছে এবং সেটির একটি প্রভাব পড়েছে। আরেকটি বিষয় যদি বলি, যে উনি যেমন বলছিলেন অনেকে কিন্তু এই সময় ঘরের দুয়ারে যিনি কৃষক, তাকেই আমরা হয়তো এই সময় খামারি বলি, একটি বা দুটি গরু তারা লালন পালন করেন। আরেকটি যে বিষয় মূল্যস্ফীতির, হয়তো এই পরিবহন কিন্তু গত বছরের থেকে এবার অনেক বেশি পরিবহনের খরচ, জ্বালানি খরচ, বিশেষ করে ঢাকার আশেপাশে যারা খামার দেন তারা কিন্তু এই সময়টিকে কেন্দ্র করে খামারের জন্য কিন্তু খরচ করেন, ওয়াসার পানি তারা ব্যবহার করেন, সেটার জন্য পেমেন্ট কিন্তু বেড়েছে। জ্বালানি সারাদিনই মোটামুটি ফ্যানগুলো চালাতে হয়, সেটার খরচ বেড়েছে এবং মজুরি বেড়েছে। একটু বলবেন যে আমাদের এই মূল্যস্ফীতি কতটা আসলে সহনীয় পর্যায়ে যাচ্ছে, বা আমাদের খুশির মধ্যে কি এটি কিভাবে প্রভাব ফেলছে? আপনার সঙ্গে বোধহয় আমি একটা প্রোগ্রাম করেছিলাম মাংসের দাম নিয়ে। মাংসের দামের সঙ্গে তো এর সম্পর্ক আছে, তাই না? অবশ্যই। তো ওখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে আমরা যেভাবে গরু উৎপাদন করছি, বিশেষ করে ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ার পরে খামারে, সেটা বড় খামার হোক ছোট খামার হোক, দানাদার খাদ্যশস্য খাবার খাইয়ে, প্রসেসড খাবার খাইয়ে এবং আমদানিকৃত জিনিসপত্র খাইয়ে, এটা আসলে আমাদের কম্পিটিটিভনেস কমিয়ে দিচ্ছে। কম্পিটিটিভনেস মানেটা হচ্ছে যে তৃণভূমিতে যেসব গরু হয়, রেস করা হয়, সেগুলোর দাম অনেক কম, যে কারণে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন ভারত থেকে বা মায়ানমার থেকে গরু আসে, যে ওগুলোর দাম প্রায় অর্ধেকেরও কম এরকম হয়, এবং ওই গরুগুলো সলিড, কারণ ওগুলো হচ্ছে তৃণভূমিতে তৈরি, তাই না? এবং আমরা খামারে যেসব গরু উৎপাদন করি সেগুলো নিয়ে কিন্তু অনেক অভিযোগ আছে, যে মোটা তাজাকরণের পদ্ধতি, তাই না? আমি কালকে একটা যুগান্তরের মধ্যে রিপোর্ট পড়ছিলাম যে যেসব উপকরণ দিয়ে ওদেরকে তৈরি করা হয়, বিশেষ করে কোরবানি ঈদের হাটে তোলার আগে 2-3 মাস, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে পশু বিজ্ঞানী যারা তাদের, হ্যাঁ, কিভাবে হয়। আচ্ছা, তো আমি ঢালাও বলছি না যে সব ক্ষেত্রে এটা হয়, কিন্তু এই প্রবণতা আছে। তো এই গরুগুলোকে আসলে সাশ্রয়ী দামে বাজারে বিক্রি করা সম্ভব বলে মনে হয় না, এবং এটা বারবারই দেখা যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের কিন্তু গরু যে চরে আমরা বলি চারণ ভূমি, সেটি কিন্তু কমেছে। সেটা কমে গেছে স্বভাবতই। আমরা তো বলছি যে 1 ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না এবং সারা বছর উৎপাদনে লাগাতে হবে, তাই না? তো ঘাস প্রডিউস করতে গেলে তো জমি লাগবে, এবং সেখানেও খরচ আছে, সেখানেও খরচ বেড়েছে, সারের খরচ বেড়েছে। আগে আমরা রাস্তার ধারে ঘাস দেখতাম, এখন সেটা পাওয়া যাচ্ছে না। এখন তো জমির দাম বেড়েছে এবং জমির অন্যান্য ব্যবহার বেড়েছে, তাই না? জমি চাষবাসে চলে যাচ্ছে, জমি আবাসনে চলে যাচ্ছে, হ্যাঁ। তো ঘাসের জন্য জমি তো নাই, এবং সেই ঘাসের দামও বাড়ছে।
ফলে এই উৎপাদন ব্যয় একটা বড় প্রশ্ন, এবং উৎপাদন ব্যয় বাড়লে আমরা অবশ্যই গরুর দাম কমাতে পারবো না, এবং গরুর দাম কিন্তু এবার বোধহয় 20 থেকে 30% বেশি বলা হচ্ছে। তো আমরা যদি মূল্যস্ফীতি ধরি 10%, তাহলে মূল্যস্ফীতিরও দ্বিগুণ, আর বেসরকারি মূল্যস্ফীতি ধরেই যদি 15%, তাহলে সেটারও দ্বিগুণ 30%, তাই না? আমরা কিন্তু এই বিষয়টা দেখছি যে কোভিডের পরবর্তী সময় থেকে কিন্তু এই বাড়ার দিকে কিন্তু রয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম সমর্পণের সাধ্য এ বাজারে আসলে কার কেমন। আমরা শুরুতেই একটু কথা বলতে চাই আমাদের সহকর্মী আসিফ ইকবালের সাথে। তিনি সারাদিনই মোটামুটি বিশেষ করে পরিবহন সেক্টরটি দেখেছেন, আমাদের অন্যান্য সহকর্মীও দেখেছেন। আমি আসিফকে একটু জিজ্ঞেস করব, আপনার পেছনে আমি দেখতে পাচ্ছি বেশ চাঁদ রাতের যে কেনাকাটা সেরকম অনেকটা দেখা যাচ্ছে। চাঁদ রাতের কেনাকাটা নিয়ে একটু বলবেন। আর সারাদিন আপনি গাবতলীতে ছিলেন এবং অন্যান্য যে পরিবহনগুলোতে আমাদের সহকর্মীরা ছিল, সেখানে মানুষের এখনো আমরা জানি যে ঘরে ফিরছে, এই রাতেও ঘরে ফিরছে, তো কেমন দেখছেন? আমরা জানি যে গুলিস্তানে কিন্তু অনেকগুলো রুটের মানুষ কিন্তু যাওয়া আসা করে কমলাপুরের জন্য, তারপর দেখা যাচ্ছে যে মুন্সিগঞ্জ বা ওই দিকে সদরঘাটের জন্য, এবং অন্যদিকে কিন্তু রয়েছে আপনার যাত্রাবাড়ি। অর্থাৎ গুলিস্তান অনেকগুলো জায়গার কিন্তু একটি অন্যতম মুখ বলতে পারি। একটু আমাদেরকে জানাবেন গুলিস্তান থেকে। সেলিয়া যেটি বলছিলেন, আসলে শেষ মুহূর্তে আসলে কিছুটা কেনাকাটার একটা তোড়জোড় দেখতে পাচ্ছি আমরা এখন আছি রাজধানীর গুলিস্তানে, বাইতুল মোকাররম মসজিদের ঠিক সামনের অংশটুকুই আসলে আমরা আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনাকে যদি একটু দেখাই, যে রাস্তার যে দোকানগুলো, ফুটপাতের যে দোকানগুলো, এখানে কিন্তু নিজেদের সাধ্য মতো আসলে যার যে সাধ্য আছে, সেই সামর্থ্য আছে, সেই অনুযায়ী তারা ঈদের চাঁদ রাতের যেই ঈদের যে কেনাকাটাটা আছে সেই কেনাকাটাটা আসলে করছে। সেলে যেটি আমরা জানি যে আসলে কোরবানির ঈদে, রোজার ঈদের মতো আসলে কেনাকাটার যেই তোড়জোড়টা সেটা অতটা আসলে থাকে না, কিন্তু তারপরও ঈদ বলে কথা, ঈদের আগে সবাই চায় যে প্রিয়জনের সাথে ঈদ করার আগে একটা নতুন পোশাকের সাথে ঈদটা করতে, একটা নতুন একটা প্রসাধনীর সাথে ঈদ করতে। সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আসলে আলোর কিছুটা স্বল্পতা আছে, এখন রাত হয়েছে, হয়তো এই দোকানগুলো গুটিয়ে নেওয়ারও সময় হয়ে গেছে, কিন্তু আপনি যদি দেখি আমাদের ক্যামেরার ফ্রেমে যদি দেখাই, বেশ কিছু দোকান আছে এবং সেই দোকানগুলোতে কিন্তু মোটামুটি ভালোই বেচা কেনা হচ্ছে। যারা ঢাকায় ঈদ করছেন, প্রিয়জনের সাথে ঈদ করতে গ্রামের বাড়ি যেতে পারেননি, তারাই আসলে এখন শেষ মুহূর্তের কেনাকাটাটা করছে। আর আপনি যেটি বলছিলেন যে গুলিস্তান কিন্তু একটা মানে একটা প্রাইম জোন, যেখানে আসলে সব অঞ্চলের বাসগুলো আছে। আমি যদি হ্যাঁ, তো সব এলাকার বাসগুলো আছে, সেই বাস যদি একটু আমি বলি যে সেই বাসের যাত্রীরাও কিন্তু আসলে এখানে একটু কেনাকাটা করেই আসলে বাসে ওঠার একটু চেষ্টা করছেন। সেই কিরকম একটি যানবাহন, আমরা জানি যে প্রায় 1,20,00,000-এর মতো মানুষ কিন্তু প্রতি ঈদে, গত ঈদেই 1,20,00,000-এর মতো কিন্তু মানুষ গিয়েছে। এবার কেমন দেখলেন গাবতলী? আমরা সায়দাবাদে ছিলাম, আমাদের সহকর্মীরা ছিলেন ট্রেনের জন্য কমলাপুর এবং অন্যদিকে কিন্তু লঞ্চেও ছিল। মানুষের যে যাওয়াটা, এই যে নারীর টানে বাড়ি ফেরা, এই যে ট্রান্সপোর্টে এক ধরনের যে অর্থনীতির কর্মকাণ্ড চলে, বেশ ঈদের আগেই আমরা দেখি যে গাড়িগুলো তৈরি করা হয়, গাড়িগুলো মেরামত করা হয়, এই অর্থনীতিটি আসলে কেমন মনে হচ্ছে আপনার কাছে? সেলিয়া, আবার ওই আগের প্রসঙ্গটি আসে, রোজার ঈদ বা আমরা যেটাকে ঈদুল ফিতর বলি, সেই ঈদুল ফিতরের থেকে ঈদুল আজহায় কিন্তু যাত্রী পরিবহন কিছুটা কম, কিন্তু তারপরও বলতে গেলে যে একটা ঢাকা শহরের একটা সিংহভাগ মানুষই কিন্তু আসলে নারীর টানে বাড়ির উদ্দেশ্যে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে এবার ঈদের ছুটিটা কিন্তু খানিকটা বড় হওয়ায় যেটি হয়েছে যে সব অফিস আদালত, সরকারি বেসরকারি মিলে যে অফিস আদালতগুলো আছে, সেই অফিস আদালতগুলো আগে ছুটি হয়েছে। সেই কারণে যাত্রীর যে চাপটা আছে, আমরা আজকে ঢাকার যেটি বলছিলেন, ঢাকার বিভিন্ন বাস স্ট্যান্ডে আমরা করেছি, বিশেষ করে গাবতলী বাস স্ট্যান্ড, সেখানে যেটি দেখেছি যে
মানে অন্যান্য ঈদের যে ঈদের আগের দিন যে ভিড়টি হয় সেই ভিড়টি আসলে ছিল না, কারণ আগেই ঈদের আগেই সব সরকারি বেসরকারি অফিস ছুটি হয়ে গেছে এবং ঠিক আজকে হলো গিয়ে রবিবার, ঠিক আজকের আগের দিনেই কিন্তু গার্মেন্টসগুলোও ছুটি হয়ে গেছে। তো যেই বড় যে চাপগুলো হয় পরিবহনের উপরে, সেই চাপটি কিন্তু আজকে আসলে দেখা যায়নি, আগেই সেটি চলে গেছে। আর যে অর্থনীতির কথাটি বলছিলেন, কোরবানির ঈদ আসলেই আসলে আমরা পশু এবং পশুর সাথে যে আনুষঙ্গিক জিনিসগুলো আছে, পশুর সাথে যেই কি বলে পশুর জবাই করার সামগ্রী বলতে পারি বা পরিচ্ছন্নতার সামগ্রী বলি, সেই জিনিসগুলোর কথাই বলি। কিন্তু এই ঈদের কিন্তু অর্থনীতির একটা বড় অংশ কিন্তু হলো গিয়ে যে যানবাহন, সেই যানবাহনের ভিতর পরিবহন, এবং এই পরিবহনের মধ্যেই কিন্তু আসলে ঢাকার একটা বড় অংশ, আমাদের রাজধানীতে যারা একটি বড় অংশই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে আসেন জীবিকার তাগিদে, সেই জীবিকার তাগিদের লোকজনই কিন্তু আবার শেকড়ের টানে কিন্তু বাড়ি ফেরেন। সেখানেও কিন্তু একটা বড় অর্থনীতির ব্যাপার। আসিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেলায়েত, আপনি প্রতিবারই যখন ঈদ কভার করেন এবং এই জায়গাগুলোতে দেখেন এই মানুষের যে যাওয়া, এটি কিন্তু যারা ঢাকায় কাজ করতে আসেন, আসিফ যেরকম বলল যে ঢাকায় কাজ করতে আসেন, এরা কিন্তু আবার বাড়ি গিয়ে এই অর্থটি খরচ করেন। আমরা যদি এই অর্থটি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, গ্রামের দিকে আমরা বলি যে যা আমি ইনকাম করছি সেটি আসলে ঢাকায় বেশি খরচ হয়ে যাচ্ছে। ঈদকে কেন্দ্র করে গ্রামের দিকের অর্থনীতিটি কিভাবে চাঙ্গা হয়, এই যে যাওয়া, এই পরিবহন সবকিছু মিলে? এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আসলে গ্রামের যিনি রিক্সাওয়ালা, তিনি আসলে চেয়ে থাকেন যে ঢাকা থেকে একটা লোক আসবে, তাকে আমি রিক্সায় করে নিব, 50 টাকার ভাড়ার জায়গায় আমি হয়তো 10 টাকা বেশি নেবো বা 20 টাকা বেশি নেবো, এটা আবার মানুষ খুশি হয়ে দেন। গ্রামের যিনি সেলুন দোকানদার, তিনিও অপেক্ষায় থাকেন যে আসলে এই সময়টা তার অনেক বেশি চাপ এবং তিনি ঢাকার মানুষজন আসবেন। আর বিশেষ করে আমি নিজেও দেখি, যখন আমি গ্রামে যাই, আমার সেলুন দোকানদার আমার জন্য আলাদা করে একটা সময় রেখে যায় যে আপনি আসবেন, আপনার জন্য আলাদা সময় বরাদ্দ। তো এই ব্যাপারগুলো আছে। এবং মুদি দোকানদার আছেন, আপনার যারা কাঁচা তরকারির ব্যবসায়ী আছেন, তারাও কিন্তু এই ঢাকার মানুষের যে স্রোত, কারণ গ্রামে ঢাকা শহরে আপনি যে জমজমাট পরিস্থিতিটা দেখেন যে প্রত্যেক দোকানের সামনে কাস্টমার থাকে, একটা ভিড় থাকে সব সময়, মানে এখানে এই শহরে মানুষের সংখ্যা বেশি, কিন্তু গ্রামে তো আসলে অত মানুষ থাকেন না। গ্রামের বেশিরভাগ মানুষই রুটি রুজির জন্য ঢাকায় থাকেন, হয়তো তার পরিবার পরিজন থাকেন, কিন্তু যাদের হাত দিয়ে মূলত অর্থনীতির চালিকা শক্তি চায় বা যারা টাকাটা খরচ করেন, তারা যখন সরাসরি গ্রামে চলে যান, তখন গ্রামের মানুষ আসলে মুখিয়ে থাকেন যে আমাকে হয়তো কিছু, এর মধ্যে আমার হয়তো একটু অংশ আছে। তো এটা তো আসলে একটা বড় ব্যাপারও রয়েছে আর কি। স্যার, এ বিষয়ে যদি আমরা আরেকটি বিষয় নিয়ে আসি, যে আমরা যখন উৎসবের সময় হয় তখন কিন্তু আমরা পর্যটনের দিকে একটি আমরা বলি যে ফ্লো, মনে করেন কক্সবাজারে প্রচুর মানুষ যায়, বা দেশের অভ্যন্তরেই পর্যটনের কথা যদি ধরি, সেই জায়গাটি আসলে কি রকম হবে এবার মনে হচ্ছে, অথবা এই আবেগটি বা আগ্রহটি কতটা কাজে দিবে? আমার মনে হয় যে কোরবানি ঈদে রোজার ঈদের চেয়ে পর্যটনে ব্যবসাটা একটু স্তীমিত হয় আমার ধারণা। কারণ কোরবানি ঈদে তো কোরবানির সঙ্গে জড়িত থাকার একটা ব্যাপার থাকে। কোরবানি ঈদে গ্রামে যাওয়ার প্রবণতা বেশি থাকে, তবে কিছু মানুষ আবার এই পরিস্থিতি থেকে একটু পালাতে চায় এবং তারা পর্যটনে উৎসাহী হয় এবং তারা দেশের বাইরেও যায়। তো আমি দেখছিলাম যে কক্সবাজারে বোধহয় এবার ছাড়ও দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো ঈদে কিন্তু ছাড় দেওয়ার প্রবণতা কম থাকে, ঈদে বরং ব্যবসা করার প্রবণতা থাকে, তাই না? তো ছাড় দেওয়াটা হচ্ছে সম্ভবত এই কারণে যে মাঝে ব্যবসা সেভাবে হয়নি। মাঝে তো ঘূর্ণিঝড় রেমালের একটা চাপ ছিল, তারপরে এপ্রিল জুড়ে একটা তাপ প্রবাহ ছিল, সারা এপ্রিল জুড়ে নজিরবিহীন, এটা তাই না, রেকর্ড। তো এই প্রেসারে কিন্তু পর্যটন তেমন হয়নি, তো তারা পুষিয়ে নিতে চাচ্ছে। তো ছাড় দেওয়ার ঘটনায় প্রমাণ হয় যে মানে তারাও প্রেডিক্ট করছে যে খুব বেশি পর্যটন হবে না, মানুষকে অ্যাট্রাক্ট করতে চাচ্ছে, তাই না? আমি মানে আমাদের দক্ষিণবঙ্গের কথা জানি না, এই যে আমাদের কুয়াকাটা, কক্সবাজারের খবর দেখলাম, তারপরেও পর্যটন কিছু হবে, ঈদের পরেও পর্যটন হবে। যারা ছুটি ম্যানেজ করতে পারবে, যারা বেড়াতে যাবে, বা যারা অফিস আদালতের চাপে নাই, তারা তো যাবে। তো পর্যটনটা আমাদের এখানে নরওয়ের সঙ্গে একটু যুক্ত করে যে এবার আসলে রোজার ঈদকে কেন্দ্র করে ধারণা করা হয় যে 1,500 কোটি টাকার মতো এই খাত থেকে একটা 1,500 কোটি টাকার একটা বাজার এখানে আছে। এবার
সেটি হয়তো 500 কোটি টাকা কম 1000 কোটি টাকা, কিন্তু 1000 কোটি টাকাও এবার উঠবে কিনা সেই আশঙ্কা আছে পর্যটন ব্যবসায়ীরা। বিশেষ করে আমি যদি বিমানের কথা বলি, আমাদের যেই ডোমেস্টিক এয়ারলাইন্স কিংবা আমাদের আভ্যন্তরীণ যে বিমান, সেখানে কিন্তু আমরা দেখি যে প্রত্যেক ঈদে বা এই উৎসবগুলোকে কেন্দ্র করে 50 থেকে 60 থেকে 70টি ফ্লাইট বাড়ানো হয়। এবারের ঈদে ফ্লাইট বাড়ছে শুধুমাত্র বিমান শুধুমাত্র ফ্লাইট বাড়াচ্ছে, অন্য কেউ বাড়াচ্ছেও না। তো সেই দিক থেকেও ধারণা করা যাচ্ছে যে সব মিলিয়ে এবার পর্যটন ব্যবসায় কিছুটা। আমি এখানে একটু যোগ করব যে আমাদের এবার এখান থেকে কিন্তু হজেও কিন্তু অনেক কম মানুষ গেছেন, কোটা অনেক ফেরত গেছে, তাই না? বোধহয় 1,37,000 কোটা নেওয়া হয়েছিল, সম্ভবত অর্ধেক কোটাই ফেরত গেছে। হ্যাঁ, তো এবার নিবন্ধন কম হয়েছিল, হজের খরচ বেড়েছে অনেক, করোনার পরে হজের খরচ কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়েছে, এবার একটু কমানো হয়েছে, তারপরেও এটা কিন্তু অনেক বাড়ানোর পরে কমানো। তো ফলে মানুষ এখন ওমরা হজে আগ্রহী হচ্ছে বেশি, কারণ ওমরা হজ মানে একজনের টাকায় 3জন 4জন হজ করতে পারে। হ্যাঁ, তো হজের নিবন্ধন করেও অনেকে হজে যাচ্ছে না। অর্থাৎ স্বাদ এবং সাধ্যের বিষয়টি সেটি আসলে সব জায়গায়, জি, সব জায়গায় একটি প্রভাব ফেলেছে। এই মুহূর্তে একটি ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম কোরবানির ঈদকে কেন্দ্র করে, আজকে চাঁদের রাত, মানে ঈদের চাঁদ আজকে উঠছে, কোথায় কতটুকু আলো পৌঁছেছে সেটা আমরা খোঁজার চেষ্টা করছিলাম। আমরা অনেকক্ষণ ধরে কথা বলছিলাম কোরবানির হাটের কি অবস্থা, তারপরে বলছিলাম যে আমাদের সহকর্মী আসিফ জানাচ্ছিলেন যে এই যে পরিবহন খাতে, আমরা একটু সিলেটে রাকিবুল রাফির সাথে কথা বলতে চাই। আমি যেটি জানি যে সিলেটে এই সময় হচ্ছে, আমরা সবসময় রেমিটেন্স বলি যে প্রবাসীরা পাঠান, এ সময় সিলেটে প্রচুর প্রবাসীরা ফিরে আসেন বাড়িতে ঈদ করার জন্য পরিবারের সাথে, স্বজনদের সাথে। আপনার যে সিলেট থেকে একটু জানাবেন এই যে আশা, এই আশাটি সেখানকার অর্থনীতিতে এবং সামাজিক অবস্থায় কি ধরনের প্রভাব ফেলে, এই বিষয়টি আমার কাছে মনে হয়েছে বেশ ইন্টারেস্টিং। যে ওখানে সবচাইতে, আমি যেটি জানি যে সবচাইতে বেশি দামের যে গরুটি সেটি আসলে কিনে নিয়ে যেতে চান প্রবাসীরা, একটু বলবেন। সেলিয়া ঠিকই বলেছেন, আসলে সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন। আসলে তার কারণ হচ্ছে বেশিরভাগ প্রবাসীরাই কিন্তু লন্ডন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য যেগুলো রয়েছে সেখানে তারা উপার্জন করেন, এবং উপার্জনের যে টাকাটা, যেটাকে আমরা রেমিটেন্স বলি, সেটা সিলেটে পাঠানো হয়, এবং সিলেটে তাদের পরিবার পরিজন নিয়ে নানা রকম উৎসবকে কেন্দ্র করে কিন্তু একরকম আয়োজন বলা যায়, এবং আয়োজনকে তারা কেন্দ্র করে এই যে রেমিটেন্সের টাকাটা আছে সেটা কিন্তু তারা পরিবারে খরচ করে। এবং এই যে কোরবানি ঈদকে কেন্দ্র করে যে রেমিটেন্সের টাকাটা আসে সেটা কিন্তু একরকম বলা যায় যে ব্যবসায়ী, শিল্পপতি থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত যারা আছেন তারা একরকম এই যে কোরবানি ঈদের যে পশু কেনা বেচা সেখানে কিন্তু খরচ করেন। এবং ঈদুল ফিতরে যেরকমটা শপিংয়ে খরচ হয়, এখানে কিন্তু গরুর যে কেনা বেচা, গরু, মহিষ, ছাগল, সেগুলো কিনতেই তারা একরকম খরচ করেন। এবং এইখানে যে বর্তমান পারিপার্শ্বিক যে অবস্থা বা সামাজিক অবস্থা যদি আমি বলি, সর্বসাকুল্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই কিন্তু কোরবানি দেওয়া হয়। তবে বলা যায় যে সামাজিক যে রীতিনীতি বা সাংস্কৃতিক যে চর্চাটা আসলে সিলেটে হয়ে আসছে, সেটা যদি একটু শুনতে একটু ইন্টারেস্টিং লাগে বা একটু মনে হয়, তবে যেটা বলতে চাইছিলাম যে যারা প্রবাসীরা আছেন বা রেমিটেন্সে যারা এই পাঠান এবং যারা দেশে আসেন কোরবানি দেওয়ার জন্য, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, ইটালি, ফ্রান্স এবং নেদারল্যান্ড, ডেনমার্ক থেকে তারা আসেন, এসে পরিবার পরিজনের সাথে ঈদ করেন, এবং এই যে বিশাল একটা অঙ্ক নিয়ে আসেন, রেমিটেন্সের টাকাটা নিয়ে আসেন বা রেমিটেন্সের টাকা পাঠান, এবং সেই যে এই যে গরুর বাজারে যে একটা প্রতিযোগিতা বা দৌরাত্ম্য চলে, অর্থাৎ 5 থেকে 5.5 লাখ, 6.5 লাখ বড় বাজার বা স্থায়ী বাজারে, এবং অস্থায়ী বাজারেও কিন্তু 10 থেকে 12 লাখ, 12.5 লাখের মতো গরু আছে। এবং আপনাকে যদি একটু দেখাই যে এখানে একটা বড় গরু দাঁড়িয়ে আছে, নাম সুপারস্টার। আসলে যারা বাজারে বা হাটে যারা এরকম রেখেছেন, এরকম এই সাইজের অনেক বড় গরুগুলো রয়েছে যেগুলো আকৃতি বড়, সেরকম আকৃতি বা বেঞ্চমার্ক যে বলা যায় বা সৌন্দর্য দেখে অনেকে প্রবাসীরা আসেন এগুলো বড় গরু কিনতে, এবং পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের দেখান যে আসলে কত বড় গরুটা তারা কিনেছেন, এবং সেই কিনে নিয়ে তারা শোডাউন করেন বা একরকম একটা দৌরাত্ম্য বা প্রতিযোগিতা
প্রতিযোগিতা দেখা যায় এবং যে রেমিটেন্সের যে প্রভাবটা সেটা আসলে যারা বিক্রেতারা আছে তাদেরও কিন্তু একরকম সুযোগ সুবিধা হয়। আসলে এই বছর যে অবস্থা সিলেটের সেটা হলো বিক্রেতারা বলছেন যে তাদের কস্টিংটা অনেক বেশি এবং বড় গরু যদি বিক্রি হয় আসলে দেখা যাচ্ছে যে তাদের কস্টিংয়ের যে পরিমাণটা বা উৎপাদন খরচ যেটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে যায় এবং তারা কিছুটা লাভবান হয়। এবং একই সাথে সাথে কিন্তু যারা ক্রেতারা আছেন, প্রবাসী অধ্যুষিত এলাকার যারা ক্রেতা আছেন তাদেরও কিন্তু একরকম বড় গরু কিনে তারা প্রায় উচ্ছ্বাস প্রকাশ করেন। সেলিয়া। রাফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, সারা বাংলাদেশে ঢাকায় বিভিন্ন জায়গায় আমরা যে বিষয়টি দেখছি, আমরা সিলেটের যে প্রেক্ষাপট সেটি কিন্তু কিছুটা ভিন্ন। আমি মূলত এই বিষয়টি এনেছি যেহেতু রেমিটেন্সের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা রমজানের ঈদে সবসময় দেখি যে রেমিটেন্সের ফ্লো বেশি থাকে। এবার কিন্তু আমরা দেখছি যে প্রথম যে 12 দিন ছিল এই মাসের, জি, সেখানে হচ্ছে $146 কোটি এসছে, অর্থাৎ প্রতিদিন প্রায় 1400 কোটি টাকার মতো কিন্তু যোগ হয়েছে। এই যে 1400 কোটি টাকার মতো যোগ হওয়া, এর মধ্যে আমরা দেখেছি যে 117 টাকা 7 টাকা দাম বাড়িয়ে 117 টাকা দেওয়া হচ্ছে। পুরো জায়গাটি আসলে সঙ্গে প্রণোদনা দেওয়া হচ্ছে। জি জি, এই জায়গাটি হচ্ছে গিয়ে উদ্বুদ্ধ করা, আনুষ্ঠানিক খাতকে একটা গতিশীল করে নিয়ে আসার জন্য সাহায্য করছে কিনা এবং এর জন্য আরো কি করা যেতে পারে যদি বলেন। একটা হচ্ছে যে প্রতি ঈদেই তো বাড়ে, রেমিটেন্স বাড়ে, লাফিয়ে বাড়ে। হয়তো দেখা গেল আগের মাসে যে অনেক বেশি, মেতে কিন্তু বেড়েছে, জুনেও বাড়ছে। তো এটা রমজানে ছিল, এই ঈদেও আছে, এটা প্রতিবারই হয়, এটা নতুন কিছু না, এতে অবাক হওয়ার কিছু নাই। তো এবার একটু বেশি বেড়েছে। আপনি যেটা বললেন যে এই যে ক্রোলিং পেগ চালু করার পর রেটটা বেড়েছে এবং সঙ্গে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। তো এটা একটু অ্যাট্রাকটিভ হয়েছে। তবে আমার মনে হয় যে কাপ মার্কেটে ডলারের দাম এখনও আরও বেশি, সে কারণে হুন্ডিতেও প্রচুর টাকা পয়সা আসছে, সমপরিমাণই হবে আসছে। তো যে প্রক্রিয়াতেই আসুক, টাকাটা দেশে আসছে এবং পরিবারগুলো পাচ্ছে এবং এই টাকাটার একটা বড় অংশ কোরবানির খাতে, কারণ এই ঈদে তো জামা কাপড় দেখাই যাচ্ছে যে কেনাকাটা খুবই কম এবং এই সংক্রান্ত কোনো খবরাখবরই পত্রপত্রিকায় বা আপনাদের মিডিয়াতে নাই। আমি একটা প্রতিবেদন করেছিলাম। আপনি করেছিলেন, আচ্ছা। জামা কাপড়ের কেনাকাটা আগে কিন্তু একটা ছিল, এখন এটা একেবারে চলে গেছে। দোকান মালিক সমিতি বলছে যে কোরবানির ঈদকে কেন্দ্র করে তারা 5000 কোটি টাকার ব্যবসার একটা প্রত্যাশা করেছিল, সেখানে 1000 কোটি টাকা উঠে গেছে। কিছু খুবই সামান্য, তাই না? রোজার ঈদের তুলনায় অতি সামান্য। তো এটা কিন্তু কোরবানি ঈদ কেন্দ্রিক, মানে কোরবানির দিকে চলে গেছে, পশু কোরবানির দিকে। এটা একেবারেই কেন্দ্রীভূত এবং অন্য কোনো দিকেই না। এমনকি এই সময় কিন্তু এই যে গিফট করার, অর্থ গিফট করা, যেটাকে ঈদি বলে, ঈদিটাও কি খুব প্রচলিত না, এটা রোজার ঈদের সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, এখানে হচ্ছে মাংস বিতরণ, মাংস পরিভোগ, এটাই হচ্ছে মুখ্য। তো আপনি গরুর বাজারের কথা, সিলেটের কথা শোনাচ্ছিলেন। তো যেখানে রেমিটেন্স বেশি আসে সেখানে কিন্তু একটা মূল্যস্ফীতির চাপ, বাড়তি চাপ তৈরি হয়। সিলেট বেল্টে থাকবে, এটা চিটাগং বেল্টে থাকবে, এটা কুমিল্লা বেল্টে থাকবে, যে এলাকা থেকে রেমিটেন্স, মানে রেমিটেন্স যে এলাকায় বেশি আসে সেটা একটা হবে। এবং এটা খালি কোরবানির বাজারে না, এটা কিন্তু মশলার বাজারেও দেখা যাবে যে একটা মূল্যস্ফীতি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ঈদে কোরবানি কেন্দ্রিক লেনদেন বাড়বে এবং এটা নিচের দিকে যাবে, অর্থাৎ বাইরে থেকে দেশে আসবে, গ্রাম শহর থেকে গ্রামে যাবে এবং এটার একটা পুনর্বন্টনের ব্যাপার আছে, আয় পুনর্বন্টনের একটা ব্যাপার আছে এবং এই অর্থনীতির ইতিবাচক একটা প্রভাব পড়বে। আমি এখানে একটু উল্লেখ করি, যেটা এখানে খুব আসেনি আলোচনায়, সেটা হচ্ছে যে আমরা যে ঢাকা ছেড়ে, চিটাগং ছেড়ে, বড় বড় শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছি, শুধু তাই না, কিন্তু এই ঈদে কিন্তু গ্রাম থেকেও বিপুল সংখ্যক লোকজন আসে, শুধু গরু বিক্রি করতে না, গরু প্রসেস করতে। এবং এই 2-3 দিন ধরে কিন্তু তাদের তৎপরতা দেখা যাবে, তাই না? ঈদের পর দিনও দেখা যাবে। আমি কথা বলবো, পোস্তাতেও আলাদা করে হচ্ছে গিয়ে মজুরি নিয়ে হচ্ছে যারা হচ্ছে কাজ করেন শ্রমিক, তাদেরকে কিন্তু আলাদা করে নিয়ে আসতে হয়। কষাই শুধু না, যারা এই কাজ করতে করতে দক্ষ হয়ে ওঠে তাদেরও একটা বিরাট বাজার তৈরি হয় শহরাঞ্চলে এবং তাদেরকে নিয়ে আসা হয়, তারা অতিথির মতো থাকেন এবং তাদের বিভিন্ন পরিবারের সঙ্গে কিন্তু পারিবারিকভাবে সম্পৃক্ত হয়ে যান। বছরের পর বছর তারা একই লোক গরু প্রসেস করার কাজ করেন এবং এটা পরিবর্তন হয়েছে আমাদের এখানে। আগে ওই যে নিজে হাত লাগিয়ে যে গরু প্রসেস করা,
এটা কিন্তু এখন নাই। সেটি এখন খুব সবাই বসে থাকে, দেখে যে অন্যরা কাজটা করছে, মানে সবখানেই একটা মানে বাণিজ্যিক এবং পুঁজিবাদী রূপান্তর ঘটছে এবং কোরবানির মধ্যেও এটা প্রতিফলিত। এদিকে চলে এসছে। আমরা এই বিষয়ে আরো কথা বলবো, এরপরে হয়তো আমরা কথা বলবো যে রফতানি নিয়ে, বিশেষ করে চামড়া, যেহেতু এই সময়টি আমরা সবচাইতে বেশি পাই। একটি ছোট বিরতি নিয়ে আবারও ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম ঈদের যে অর্থনীতি, উৎসবের যে অর্থনীতি এবং সমর্পণের যে স্বাদ এবং সাধ্য, সেটি নিয়ে আমরা এই বিরতির মধ্যেই কিন্তু আলোচনা করছিলাম যে রপ্তানি খাত নিয়ে, এবং সেখানে চামড়ার অংশীদারিত্ব কীরকম। আমরা সবসময় দেখি যে কোরবানি ঈদেই কিন্তু সবচেয়ে বেশি চামড়া মজুত করার একটি সুযোগ পান। পোস্তায় এবার হচ্ছে 1,60,000 পিসের মতো তারা রাখতে, শুধু পোস্তায় রাখতে পারবেন বলে তারা এটির জন্য সবকিছুর ব্যবস্থা করেছেন। তারা বলেছেন যেহেতু সবচেয়ে বড় একটি লেনদেন সেখানে হয় ঢাকার মধ্যে, এবং চট্টগ্রামে হয়, অন্যান্য জায়গাতেও হয়। এবার যে দরটি ঠিক করা হলো সেটি আসলে কতটা আশাব্যঞ্জক বলে মনে হচ্ছে? এবার তো দর একটু বাড়ানো হয়েছে, জি, গতবারও বোধহয় বাড়ানো হয়েছিল একটু। তো আমরা কিন্তু জানি যে মাঝে দর কমেছিল, মানে 13-14 থেকে দর কমানো হচ্ছিল, সেটা আবার একটু মানে উল্টো দিকে যাচ্ছে, এটা ইতিবাচক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানে দর বাড়ালেও আগে যে দরটা ছিল সেই দরে পৌঁছতে কিন্তু অনেক সময় লাগবে। আগে কিন্তু প্রতি বর্গফুট বোধহয় 80-85 ছিল, এখন তো 55-60 করেছে, তাই না? গরু আর ছাগল হচ্ছে আরো কম। গতবার তো ছাগলের চামড়া কেউ নিতেই চায়নি। আচ্ছা, তো এক সময় কিন্তু ছিল যে এই মানে কোরবানির পশুর চামড়া এটা ভালো দামে বিক্রি হতো, এবং এটা সাধারণত দুস্থদের মধ্যে, এটা কেউ মানে যারা কোরবানিদাতা এরা কেউ নিত না, নিজে নিত না, তাই না? এটা একেবারেই দুস্থদের মধ্যে বিতরণ করা হতো, অনেক ক্ষেত্রে এতিমখানা, মাদ্রাসা, এবং এদের আয়ের একটা বড় উৎস কিন্তু এটা। একে ঘিরে কিন্তু অনেক এতিমখানার মানে মাস্টারদের বেতনও হয়, এবং এটা কমে যাওয়ার কারণে কিছু এতিমখানা নাকি এত ক্ষতিগ্রস্ত যে এগুলো বন্ধ হয়ে গেছে, এরকম রিপোর্টও আছে। তো এটার একটা বিরাট প্রভাব আছে এই চামড়া। ফলে চামড়াটা খালি বাণিজ্যের ব্যাপার না, এর একটা সামাজিক তাৎপর্য আছে। হ্যাঁ, তো এটা 3,000 টাকার চামড়া যদি 500 টাকায় বিক্রি করতে হয়, এটা খুবই দুর্ভাগ্যজনক। তো এটা কেন হচ্ছে এটা নিয়ে তো আমরা মানে জানি যে আমরা চামড়া খাতটাই একটা বিপর্যয়ের মধ্যে আছে, যদিও একসময় এটা ভালো অবস্থায় ছিল। এই খাতটাকে আমরা দীর্ঘদিনেও পরিবেশ সম্মত করতে পারিনি। আমরা এই খাতে বলা হচ্ছে যে উৎসকর কমানো, এটি কি যথেষ্ট? কিছুদিন আগে আমরা যেটি দেখেছি যে উৎসকর কমানো হয়েছে, কিন্তু আমাদের যে রপ্তানি যোগ্য যে পণ্য চামড়া থেকে, সেটি কিন্তু আমরা খুব বেশি আমরা তো চামড়া যেসব জায়গায় এক্সপোর্ট করছি, যেমন চায়নায় করছি, ইন্ডিয়ায় কিছু করছি, সেখানে আমরা ভালো দাম পাচ্ছি না, অর্ধেক দামে পাচ্ছি না। আমাদের চামড়া এক্সপোর্ট করতে হবে ইউরোপে, আমাদের চামড়া এক্সপোর্ট করতে হবে জাপানে, সাউথ কোরিয়ায়, এইসব জায়গায় যেখানে ভালো দাম পাওয়া যায়। তো আমাদের এখানে থেকে চামড়া তো এক্সপোর্ট করতে পারছি না, আমাদের বরঞ্চ ইম্পোর্ট করতে হচ্ছে চামড়াজাত পণ্য বানিয়ে রপ্তানি করার জন্য, কারণ তারা তো পরিবেশ অসম্মতভাবে তৈরি চামড়া দিয়ে উৎপাদিত পণ্য নেবে না, তাই না? তো ফলে এখানে একটা বিরাট সম্ভাবনা ছিল, বিশেষ করে ভ্যালু এডিশন তো এখানে প্রায় পুরোপুরি, কারণ আমরা গার্মেন্টসে ভ্যালু এডিশন কত, সব তো আমরা বাইরে থেকে এনে এখানে আমরা প্রক্রিয়াকরণ করি। চামড়াটা এখানে আমরা গরু নিজেরা প্রডিউস করছি, এবং চামড়াটা আমরা ঈদে তো সারা বছরের অর্ধেক চামড়া ঈদেই পাচ্ছি। সেটাও একটা কারণ, দাম কমে যাওয়ার কারণ, এখানে সাপ্লাইটা বেশি, ডিমান্ড কম। কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে আমরা এই খাতটাকে পরিবেশ সম্মত করতে পারিনি। আমরা একটা চামড়া শিল্পনগরী করেছি সাভারে, এবং আমরা বুড়িগঙ্গাকে দূষণ থেকে বাঁচাতে আমরা ওখানে নিয়ে গেছি, কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে ওইখানকার নদী দূষিত হচ্ছে, তাই না? ধলেশ্বরী বোধহয় দূষিত হচ্ছে, কারণ ওখানে আমরা ওই যে কেন্দ্রীয় যে পরিশোধনাগার সেটা আমরা এখনও প্রিপেয়ার করতে পারিনি, এবং আমাদের অল্প কয়েকটা কারখানা মাত্র কমপ্লায়েন্ট, 7টা না 8টা, এরাই আন্তর্জাতিক সনদ পেয়েছে, এরাই চামড়া প্রসেস করে এক্সপোর্ট করতে পারছে, অন্যরা কিন্তু পারছে না। তো এটা একটা বিরাট সংকটের জায়গা, এবং মানে অনেক বছর ধরে আমরা কিন্তু এই সংকটে আছি। এই খাতে কোনো রকমের কোনো মানে রপ্তানির জন্য
এই খাতটা একেবারেই প্রস্তুত হচ্ছে না এবং রপ্তানি কমে গেছে। এটা হচ্ছে দুর্ভাগ্য। বেলায়েত, আমি যদি একটি বিষয় আপনার কাছে 1 মিনিটে জানতে চাই, সরকারের পরিকল্পনা, আমি জানি যে আপনি পরিকল্পনা মন্ত্রণালয়ে যান, এই জায়গায় পরিকল্পনাটি আমরা কেন আসলে এত বড় শিল্পনগরী করার পরও এগোতে পারছি না? কোন সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মামুন ভাই বলেছেন যে আসলে চামড়াটা আমাদের দেশে বারবারই অবহেলিত আমরা দেখি, কারণ সকল জিনিসের দাম বাড়ে, এটার দাম আমরা দেখি কমে। এটা খুবই আশ্চর্যজনক বিষয় যে সব কিছু ঊর্ধ্বগতি, এটা নিম্নমুখী কেন? এটার আমার কাছে প্রথমত কারণ মনে হচ্ছে যে এটা সম্ভবত গরিব মিসকিনের হক বলা হয় এটাকে, যে গরিব মিসকিন এই টাকাটা, এই কারণে এটার আমরা একটা গ্রামীণ ভাষায় কথা বলি যে এটার কোনো বাপ মা নেই, এরকম একটা কথা বলি না, যে এর কোনো অভিভাবক নেই। এই জন্য এটার দামটাও হয়তো কেউ, এটা সরাসরি যেহেতু যিনি কোরবানি দিচ্ছেন, চামড়াটার টাকা তিনি কখনোই ঘরে নিচ্ছেন না, তিনি এতিমখানায় দান করে দিচ্ছেন বা কোনো দুস্থকে দান করে দিচ্ছেন, কোনো মিসকিনকে দান করে দিচ্ছেন। সমাজে যে অসচ্ছল ব্যক্তি চামড়ার টাকাটা সে পেলে নিশ্চয়ই সে সচ্ছল হবে। তো এখন বলছিলাম যে সরকারের এটা নিয়ে পরিকল্পনা, কেন আমরা কমপ্লায়েন্সগুলো ফিল আপ করতে পারছি না, এই বিষয়ে কোনো আপনি জানাতে পারেন কিনা? না, এরই মধ্যে মামুন ভাই তো বলেই দিয়েছেন যে এটার যে পরিশোধনাগার সেটি তৈরি হয় নাই, আরও নানা বিষয়গুলো ছিল, সেই জায়গাগুলো তৈরি হয় না। আমরা দেখি যে চামড়া দিয়ে কিছুদিন আগে আমি একটা নিউজ দেখেছি যে তিনি সম্ভবত হুজুর একজন, যে তিনি নিজে চামড়া ক্রয় করে সেটা দিয়ে তিনি জুতা বানিয়ে সেটা কম দামে বিক্রি করছেন। কিন্তু আমরা যখন দেখি যে বাজারে আমরা জুতা কিনি, চামড়ার জুতা, সেটা অনেক টাকা, আবার যখন চামড়াটা কিনি সেটা অনেক কম টাকায়। অর্থাৎ পণ্যের মূল্য এখানে অন্যতম একটি কারণ, যে আমি আসলে উদ্যোক্তা হয়ে চামড়াজাত পণ্য উৎপাদনে আমি আসলে আগ্রহী হব কিনা। অন্যদিকে যেটি আছে যে উৎসকর হয়তো আমি কমাচ্ছি, কিন্তু আমি ব্যাংকের লোনটি আসলে পাচ্ছি কিনা, এটি অনেকটা বাজারের উপর নির্ভর করে, যে বাজারে চাহিদা কতটুকু, যোগান কতটুকু, সম্ভাবনা আছে, সবকিছু মিলে। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি।